রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মৃতের সংখ্যা বাড়ছেই। গেল ৭ মাসে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এর মধ্যে শুধু জুলাই মাসে মারা গেছেন ১৮ জন, যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে কালিকাপুর রেল ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে। এছাড়াও জেলায় রয়েছে অসংখ্য অরক্ষিত রেলপথ, যে কারণে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর কালিকাপুর রেল ব্রিজে প্রায় প্রতি সপ্তাহেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মানুষের, যে কারণে স্থানীয়দের ভাষায় এটির নাম রাখা হয়েছে লাল ব্রিজ। এলাকাবাসী বলছেন, ব্রিজটির উচ্চতা এতটাই কম যে কোনো যাত্রী ট্রেনের ছাদে এই পথ দিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত। কেউ যদি বেঁচে ফেরেন তাহলেও তাকে পঙ্গুত্ব বরণ করতে হয়। আমরা ছোটবেলা থেকেই যখন বেড়ে উঠেছি তখন এই ব্রিজটার নাম সবাই বলতো লাল ব্রিজ, আর লাল ব্রিজটাই হচ্ছে মৃত্যু ফাঁদ। আড়াটা হয়ে গেলেন 1 ফিট নিচে, ওটা যদি দেখা গেলো 4 ফিট হইতো তাহলে মানুষ এত বাধ্য না বসে থাকতো। দেখা গেলো অনখালে এসে জিনিসটা বুঝতে পারে না, বাড়ি খেয়ে পড়ে যায়, কেউ বাঁচে না। যে কোনো কারণবশতে উঁচু করতে হবে, নইলে প্রতি মাসে 2-4 জন মারা যায়। এই ব্রিজটা হলো খুব দ্রুত উপরের পাটটা নয় খুলে দেওয়ার দরকার, আর নয় এটার মানে যে কোনো একটা ব্যবস্থা নেওয়ার দরকার। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজের ওপর বারবার দুর্ঘটনা ঘটলেও রেল কর্তৃপক্ষের নজরদারি নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তো পদক্ষেপ নিতেই হবে। আর তাছাড়া এই পাশে এবং ওই পাশে নদীর উপরে সাইনবোর্ড দিতে হবে যে কেউ ব্রিজের উপরে উঠবেন না আর ট্রেনের ছাদে উপরে উঠবেন না। এদিকে জেলার পাংশা উপজেলার মাছপাড়া থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত শতাধিক রেলপথ অরক্ষিত রয়েছে। এলাকাবাসী বলছেন, রেলপথে ব্যারিয়ার বা গেটম্যান না থাকায় দিন দিন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এখানে একটা গেটম্যান দিলে ভালো হয়তো, যে সাধারণ মানুষ যাতে পথচারীরা যারা আছে চলাচল করতে সুবিধা হইতো। যে সমস্ত জায়গায় রেল গেটম্যান নেই সেই সমস্ত জায়গায় গেটম্যান দেওয়া উচিত, আর নয়তো এই রেল গেটগুলো বন্ধ করে দেওয়া উচিত যেন এই দিক দিয়ে কোনো গাড়ি পারাপার না হইতে পারে। এইখান থেকে 4-5টা গ্রাম প্লাস 4-5টা ইউনিয়ন দিয়ে এখান থেকে যাওয়া আসা করে প্রচুর পরিমাণে লোকজন, স্কুল ছাত্রছাত্রী এবং অন্য পাশে একটা গোরস্থান আছে। সেই হিসাবে মনে করেন এখানে একটা গেট অবশ্যই দরকার এবং গেটম্যান অবশ্যই দরকার। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ বলছে, নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে রেল জনপ্রিয় হলেও কিছু লোকের অসচেতনতার কারণে দুর্ঘটনা বাড়ে। তাই ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা ও সতর্ক হয়ে রেলপথ পার হওয়ার আহ্বান তাদের। আমি যদি আমার রিস্ক নিয়ে আমি ছাদে ভ্রমণ করি, ক্ষতিটা তো দিন শেষে আমারই হবে। তো আমি যাত্রী সাধারণের কাছে বিশেষ অনুরোধ জানাবো, আপনারা ছাদে ভ্রমণ থেকে বিরত থাকুন, টিকিট কাটুন এবং গাড়ির মধ্যে ভ্রমণ করুন। রেল দুর্ঘটনা ও মৃত্যু কমাতে অরক্ষিত রেল ক্রসিংগুলোর দিকে নজরদারির দাবি জানিয়েছেন রাজবাড়ীবাসী। মনিরা কাজরি, ৭১। রাজবাড়ীতে অরক্ষিত রেলপথ ও মৃত্যু বাড়ার বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। মেহেদী, ট্রেনে কাটা পড়ে এত মৃত্যু হলেও কেন প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না? দুর্ঘটনার বিষয়ে রেল সংশ্লিষ্টরা কি বলছেন? মুন্নি, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর রেল স্টেশন এলাকায়। আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে রাজবাড়ীতে কিন্তু ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। জিআরপি থানার তথ্য অনুযায়ী গত 7 মাসে, মানে চলতি বছরের 7 মাসে এই জেলাতেই 37 জন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এই যে 7 মাসে 37 জনের মৃত্যু, যেই বিষয়টি কিন্তু রাজবাড়ীর স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, সচেতন নাগরিক যারা রয়েছে, তাদের মনে কিন্তু বিষয়টি আসলে নাড়া দিয়েছে যে এত মৃত্যু, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। আর এই বিষয়টি নিয়ে আমরা আসলে রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি বলছে, তারা এই বিষয়গুলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত পেলেই তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও আমরা রাজবাড়ির যিনি স্টেশন মাস্টার রয়েছে তার সাথেও কথা বলেছি। স্টেশন মাস্টার আমাদের কাছে জানিয়েছেন, তারা প্রতিটি ট্রেন যখন স্টেশনে আসে, স্টেশনে আসার সাথে সাথে মাইক দিয়ে যাত্রীদেরকে বারবার আর সচেতন করেন যাতে কোনো যাত্রী যাতে ট্রেনের ছাদ ভ্রমণ যাতে না করেন, সেজন্য তারা সচেতনতা চালিয়ে যাচ্ছে। আসলে কিছু কিছু যাত্রী যারা সচেতনতা বা নিয়ম মানতে কিন্তু তারা রাজি নন, যে কারণে তারা ট্রেনের ছাদ ভ্রমণ করেন। এছাড়াও আপনি জানেন যে রেল লাইন দিয়ে যারা হেঁটে যায়, সম্প্রতি একটি বিষয় যেটি বেশি দেখা গেছে সেটি হলো যে রেল লাইন ব্যবহার করে যারা পথচারীরা হেঁটে যায়, তারা কিন্তু কানে হেডফোন লাগিয়ে বা বন্ধু বান্ধবের সাথে খুশ গল্পে মেতে থাকতে দেখা যায়। তারা কিন্তু রেল লাইন দিয়ে হেঁটে যায় এবং যখন ট্রেনগুলো আসে তারা কিন্তু আর সেটি বুঝতে পারেন না যে পেছন দিয়ে একটি ট্রেন আসে, যে কারণে কিন্তু ট্রেনে কাটা পড়ে মৃত্যু
মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই বিষয়গুলো আসলে সচেতনতাই পারে একমাত্র মানুষের মৃত্যুর সংখ্যা কমাতে, যেই সচেতনতা কার্যক্রমের দাবি করেছেন রেল কর্তৃপক্ষ। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা দরকার, সেটি হলো যে আপনি জানেন যে রাজবাড়ী জেলাটি কিন্তু একটি রেলের শহর। এই জেলার উপর দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন, খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন, যেগুলো রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু যায়। রেল যোগাযোগটা এই জেলার সাথে কিন্তু অত্যন্ত ভালো, এবং এই যোগাযোগ সহজ মাধ্যম এবং অর্থনৈতিকভাবে একটু সাশ্রয় হওয়ার কারণে রেলে কিন্তু যাত্রী সংখ্যাও কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে। যে কারণেই কিন্তু এই রেলের যে অবৈধ যে রেল গেটগুলো রয়েছে, অবৈধ যে রেল পথগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে কিন্তু কর্তৃপক্ষ আমরা দেখেছি একেবারেই কিন্তু গুরুত্বহীন। তারা কিন্তু আসলে এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না। আর রাজবাড়ির সীমানার মধ্যেই শুধু শতাধিক অবৈধ রেলপথ রয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু বারবার আর দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে। আপনি জানেন গত 3 দিন আগেও কিন্তু রাজবাড়ির বসন্তপুরে আমরা দেখেছি রেলগেটে, সেখানে কিন্তু মেহেদী হাসান আপনি আছেন সেখানে, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। দর্শক, রাজবাড়িতে অরক্ষিত রেলপথ ও মৃত্যু বাড়ার বিষয়ে কথা বলতে মেহেদী হাসান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। এদিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিভিন্ন এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ের কারণে দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে। এলাকার বাসিন্দারা জানান বেশিরভাগ লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেট বা গেটম্যান, নেই সতর্কতামূলক সংকেতের সাইনবোর্ড। তাই লেভেল ক্রসিংগুলোতে দ্রুত গেট নির্মাণ করে গেটম্যান নিয়োগের দাবি উঠেছে। মমিনুল ইসলাম কিসমতের পাঠানো প্রতিবেদন। রেলগাড়ি আসছে, রেল ক্রসিংয়ে নেই কোনো গেট বার, নেই সতর্কতামূলক সাইনবোর্ড, দেখা নেই গেটম্যানের। জামালপুরের সরিষাবাড়ির 15টি লেভেল ক্রসিংয়ের অধিকাংশের এই দশা। অথচ অরক্ষিত এসব রেল ক্রসিং দিয়ে ঝুঁকি সত্ত্বেও পার হচ্ছে মানুষজন, শিক্ষার্থী, পার হচ্ছে বাস, ট্রাক, সিএনজি কিংবা মোটরসাইকেলের মতো যান। রেলওয়ে সূত্র বলছে গত 2 বছরে অরক্ষিত লেভেল ক্রসিং এলাকায় 10 জনের বেশি প্রাণহানি হয়েছে। এর মধ্যে পৌর এলাকার জামতলা মোড় এলাকায় ট্রেনের ধাক্কায় 1 শিশু সহ 3 জন, আলিয়া মাদ্রাসা এলাকায় ট্রেনের ধাক্কায় 1 নারী সহ 3 জন, তারাকান্দি ও জগন্নাথগঞ্জে 2 জন, লোকশেড, বাউসি এবং আওনা চেচিয়াবাধা এলাকায় 1 জন করে 3 জনের মৃত্যু হয়। পঙ্গু হয়ে গেছেন অর্ধ শতাধিক মানুষ। গত 2-3 বছরের মধ্যে 5টা থেকে 7টা অ্যাক্সিডেন্ট এই রেল ক্রসিং এ কোনো ধরনের না থাকার কারণে, বাউন্ডিং না থাকার কারণে এটা সংঘটিত হয়েছে। অনেক সময় দেখা যায় যে ট্রেনের রাস্তায় গাড়ি আটকে পড়ে, অনেক সময় লোকজন যারা গাড়ি এসে পড়ছে তাও জানে না, অনেক সময় দৌড়ে এসে বলি যে ট্রেন আসছে। এখানে একটা পাহারাদারের ব্যবস্থা করলে পরে তাহলে এলাকার মানুষের সুবিধা হবে। গেটও নাই, সিগন্যাল নাই, কোনো কিছু নাই, কেউ মানে এই দুর্ঘটনা কবে থেকে যে আমরা বাঁচবো। অনেক গেটম্যানের বয়স হয়ে গেছে জানিয়ে স্টেশন মাস্টার বলছেন অরক্ষিত রেল ক্রসিং এ পর্যাপ্ত জনবল দরকার। গুরুত্বপূর্ণ গেটগুলোতে অন্তত 3 জন করে গেটম্যান দিলে আমি মনে করি যে ভবিষ্যতে রেলগেটের যে দুর্ঘটনাগুলো হয় সেগুলা অনেকটাই হ্রাস পাবে। সরিষাবাড়িতে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস নামে 3টি আন্তনগর ও 2টি লোকাল ট্রেন চলাচল করে। হাসান আহমেদ, 71। সিলেটে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলা হয়েছে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করলে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। শুক্রবার রাতে জৈন্তাপুর জুলাই পদযাত্রা শেষে সিলেট শহরে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। পরে এ হামলার ঘটনা নিয়ে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি বলেন, এ হামলার ঘটনায় কোনো মামলা করবেন না তিনি। হামলাকারীরা রাজনৈতিকভাবেই পরাজিত, তবে তিনি তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি আমার সংগঠনকে বলে দিয়েছি, তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছেন। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, আমি সব কিছু পড়াশোনা ক্যারিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খেদাইছি। আজকে তারেক রহমান আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে, এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত জড়াইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি। এদিকে তিতাসের আওতাধীন বিভিন্ন জেলায় রান্নার চুলা না জ্বলায় ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমায় বেড়েছে লোডশেডিংয়ের ভোগান্তিও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন।
টানা 10 দিন ধরে নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ। এতে জেলার 5,500-এর বেশি আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলছে না। গ্যাস সংকটে সবচেয়ে বড় প্রভাব পড়েছে জেলার পরিবহন খাতে। হাজার শ্রমিক, নেত্রকোনা 5,000-এর মধ্যে মনে করেন 1,000 গাড়িও চলে না। এক প্রকার বাড়িতে বসা, না করতে পারছে কোনো কর্ম, না করতে পারতেছে গাড়ি চালাবো। শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও পোশাক শ্রমিকরা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করে। বক্তারা বলেন, তৈরি পোশাক সহ শিল্প খাত বড় সংকটে পড়েছে। এতে শ্রমিকদের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়েছে। উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার কারণে শ্রমিকের যে জীবনযাত্রা ব্যাহত ঘটতেছে এবং তাদের কর্মসংস্থান নিয়ে তাদের অনিশ্চয়তা ভুগতেছে। গ্যাস থাকে না, ঠিক মতো কারেন্ট থাকে না, এটা যদি সমস্যা দেয়, শিপমেন্ট যদি না যেতে পারে তাহলে আমাদের বেতনের সমস্যা হবে না? অবশ্যই হবে। সাভারে গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিকের গ্রাহকরা। সাভারের আমিনবাজার, হেমায়েতপুর সহ পৌরসভার অধিকাংশ এলাকায় গ্যাস নেই। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। একই অবস্থা সিএনজি স্টেশনগুলোর। অধিকাংশ স্টেশনে গ্যাসের চাপ নেই। এতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। পাশাপাশি শিল্প কারখানার উৎপাদনও কমে গেছে। ধামরায়ে বাসাবাড়ি, সিএনজি স্টেশন ও শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকট চলছে। গ্যাসের আবাসিক গ্রাহকরা বলছে, মাসের পর মাস গ্যাস সরবরাহ না পেলেও চুলা প্রতি বিল দিতে হচ্ছে। হাসিবা আলী বর্ণা, ৭১। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমায় আশুলিয়ায় বেড়েছে লোডশেডিং। এতে তৈরি পোশাক সহ শিল্প খাত বড় সংকটের মুখে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম অনিক। অনেক সংকট মোকাবেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে কারখানা সংশ্লিষ্টরা কি বলছেন? প্রত্যাশা করছেন এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা, আর কারখানার যারা পরিচালকরা রয়েছেন তারা যেমনটি জানাচ্ছেন যে এখানে তাদের যে উৎপাদনের পর যেটি সর্বশেষ প্রসেস থাকে ড্রাইং এবং ওয়াশিংয়ের, সেই ড্রাই এবং ওয়াশ প্রসেসের কিন্তু তারা দেখছেন যে ঠিকমতো গ্যাস না থাকার কারণে কিন্তু তারা কর্মঘণ্টা যে কর্মযোগ্য সেটি কিন্তু তারা করতে পারছেন না। আর কারখানার পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি, আশুলিয়ার যেহেতু একটি শিল্পাঞ্চল এলাকা, এখানে আশপাশে যে সকল আবাসিক এলাকাগুলো রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস না পাওয়ায় কিন্তু গতকাল আমরা দেখেছি শ্রীপুর এলাকায় কিন্তু যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এই গ্যাস না পাওয়ার কারণে তারা কিন্তু মানববন্ধন করেছেন এবং তারা দাবি করছেন যে তিতাসকে তারা যখন জানায় তখনই ঠিক তারা এই গ্যাসের প্রেশার পায়। আর এই সমস্যা শুধু এই কিছুদিনে না, এটি কিন্তু অনেক দিন যাবৎ তাদের এই সমস্যা হয়ে রয়েছে, যে কারণে তাদের এখন সর্বশেষ যে দাবিটি যেন তারা নির্বিচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ পেয়ে থাকেন এবং তাদের যে পর্যাপ্ত চাহিদা সেটি যেন মেটানো যায়, এমনটি কিন্তু আশ্বাস করছেন তারা। এবং অন্যদিকে যদি সিএনজি ফিলিং স্টেশনগুলোর কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখছি যে গতকালকে এবং আজকে আমরা যতটুকু খবর পেয়েছি যে তাদের যে পরিমাণ চাহিদা যে 15 সেফটি, সেটি কিন্তু 15 সেফটি না হয়ে এখন কিন্তু মাত্র 2 সেফটি গ্যাস কিন্তু যারা সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সব মিলিয়ে জাহিদুল ইসলাম অনিক, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমায় আশুলিয়ায় বেড়েছে লোডশেডিং। এ বিষয়ে খবরাখবর নিয়ে জাহিদুল ইসলাম অনিক যুক্ত ছিলেন। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর্ড। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানকার সেবা কার্যক্রমে সন্তোষ জানান তিনি। সাংবাদিকদের এসব তথ্য জানান শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনের কমিশনার মিজানুর রহমান। এদিকে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চেয়ে মানববন্ধন করেছেন কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গারা। তারেক হায়দারের ক্যামেরায় কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন কামরুল ইসলাম মিন্টু। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর্ড। শুক্রবার ঢাকা থেকে বিমানে কক্সবাজারে নেমে কড়া নিরাপত্তায় ক্যাম্পে ঢুকে সেখানে আশ্রিত রোহিঙ্গাদের তৈরি মানববন্ধনের মুখে পড়েন তিনি। রোহিঙ্গাদের এই মানববন্ধনের প্লে কার্ডে ছিল নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি।
সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে রোহিঙ্গাদের দাবি তাদের সাথে কথা বলেই নিতে হবে প্রত্যাবাসনের সিদ্ধান্ত। যদি তারা তোমার রিকগনিশন দিয়ে তারা তো প্রোটেক্ট করানোর রেসপন্সিবিলিটি আছে। এন্ডিলা প্রত্যেকখান দেশে জানা বড় বড় দেশ আছে তারা সাথ দিলি আর গান মামলা ইয়ান রই তারা সলভ করে পারিব। বক্তব্য ইয়ান দিয়ে দি আর সাইড দিয়ে আর দেশের মাঝে আর হক কান লয়নে আর যে নাকি হার অজ্ঞা নাগরিক যে দেশের মাঝে থাকে দেশের একখান ফান্ডামেন্টাল রাইট ইনলে সেফটি সিকিউরিটি ইনফরমেশন ফেলাইলে। পরে মার্কিন রাষ্ট্রদূত H.E. ব্র্যান্টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে 14 জনের প্রতিনিধি দল উখিয়ার 17 নম্বর ক্যাম্পের সৌচ্চ টাওয়ার থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ক্যাম্প 6-এর রেড ক্রস পরিচালিত হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন শেষে তারা যান ক্যাম্প 4-এর রেজিস্ট্রেশন ও WFP'র ডিস্ট্রিবিউশন সেন্টারে। সেখানে সেবা প্রার্থী রোহিঙ্গা এবং সেবা সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন সাজিও গর ও মার্কিন প্রতিনিধিরা। বিকেল 5টায় উখিয়ায় একটি কফি শপে মার্কিন প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে। প্রতিনিধি দলকে বিদায় দিয়ে কমিশনার মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সংকটের পর থেকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে। সার্জিও গৌর আশ্বস্ত করেছেন, আগামীতে রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের জন্য যে ফান্ড বিদেশ থেকে আসে জাতিসংঘের মাধ্যমে, সেই ফান্ডের এক ধরনের আপনার ডাউনফল হয়েছে গত কয়েক বছর ধরেই। তো এই পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে 1 নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে 2017 সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, তাদের মনোবাসনা এবং রোহিঙ্গাদের প্রতি স্থানীয়দের আগ্রহ নিয়ে জানতে চান ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত গর। মিজানুর রহমান জানান, ক্যাম্প ঘুরে ও মানবিক সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। বললেন যে স্থানীয়দের মনোভাব কিরকম ওদের ব্যাপারে। তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল, তারাই তো ফার্স্ট রেসপন্ডার ছিলেন। কিন্তু এই পর্যায়ে এসে 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না, এটা ওনারা বুঝতে পেরেছেন। এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিশ্চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে দুপুর 12:15টায় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান মার্কিন প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দলটি। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। জুলাই গণ অভ্যুত্থান, স্মৃতি, শ্রদ্ধা ও প্রত্যয়ের সন্ধ্যা স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান আলোচক ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। সভায় বক্তারা 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন বক্তারা। এনসিপির নেতারা যেভাবে ঘৃণা ছড়াচ্ছেন, একইভাবে শেখ হাসিনা ছড়াতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নাটোরে নজরুল বর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঘৃণা ছড়ানো গণতন্ত্রের অংশ নয়, মানুষ কুৎসা রটনাকারীদেরই ঘৃণা করে। এদিকে অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না, তাই সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করছে। তিনি এনসিপি নেতাদের সতর্ক করে বলেন, প্রতিহিংসার কারণে আবার যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে কেউ বাঁচবে না। ছোট বাচ্চাদেরকে উস্কানি দিয়েন না। আমি যারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন অশ্রাব্য কুশ্রাব্য কথা বলছেন, রাজনীতি করেন, বিরোধী রাজনীতি করবেন, আপনি তীক্ষ্ণ তীব্র সমালোচনা করবেন,
কঠোর সমালোচনা করবেন সরকারের নীতির, সরকারের পদক্ষেপে, কিন্তু ব্যক্তিগত নোংরা আক্রমণ করবেন কেন? এটা তো গণতন্ত্রের শর্ত নয়, এটা গণতন্ত্রের কোনো কন্ডিশনকে এটা পূরণ করে না। লালমনিরহাট জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে 3 দিনের ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার মেলার উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সবুজ বিপ্লবের নামে কোটি কোটি টাকা লুটপাট করে পালিয়েছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে 5 বছরে দেশে 25 কোটি গাছ রোপণ করে দেশে সবুজ বিপ্লব ঘটাবে। মন্ত্রী আরও বলেন, সবুজ বাংলাদেশে কোনো সরকারি অফিসের কর্মচারী ঘুষ বাণিজ্য ও দুর্নীতি করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবকটি গ্রহণ করা হয়। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাত দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে বলে তার আশা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। আমরা মাস্টার প্ল্যান করছি পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। যশোরের চাঁচড়া ইউনিয়নবাসীর কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দীর্ঘদিনের বেহাল চাঁচড়া RHD হতে রাজগঞ্জ জিসি সড়কের 4 কিলোমিটার সড়কের সংস্কার এবং প্রশস্তকরণের কাজ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছে থেকে মানসম্মতভাবে কাজটি আদায় করে নেয়ার আহ্বান জানান। এলজিডি যশোর 3,73,99,220 কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে। এ কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার সর্দার ইন্টারন্যাশনাল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে যখন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গেছি, আমার মা বোনেরা গেছেন, আমরা বলেছিলাম অসচ্ছল পরিবারগুলোকে পারিবারিক কার্ড দিই। যে চাচড়া ইউনিয়ন আমরা প্রত্যাশিত ভোট পাইনি, সেই চাচড়া ইউনিয়নেই আমরা পাইলট প্রজেক্ট শুরু করেছি। অর্থাৎ যে কথাটি বলতে চাই, জনগণকে দেওয়া ওয়াদা আমরা অক্ষর অক্ষর পালন করব। আমরা এটুকু মনে করি, কে আবার ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটাকে বিবেচনায় না নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করে এলাকার মানুষের জন্য কাজ করা উচিত এবং সেটি করার চেষ্টা করি। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে পুঁজি করে অসত্য ও বানোয়াট মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রীকে হেয় করা হলে তা দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। শুক্রবার নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল বলছে কিছুদিনের মধ্যে সরকারকে বিদায় করে দেবে। তাদের উদ্দেশ্য, তিনি আরও বলেন, সরকার কচুর পাতার পানি নয়। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাব কাটেনি চট্টগ্রামের কাঁচা বাজারে। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, ডিম, মুরগি ও সামুদ্রিক মাছের দাম বেড়েছে। চালের বাজারেও স্বস্তি নেই। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আর ক্রেতারা বলছেন, মনিটরিং না থাকায় নানান অজুহাতে অস্থির হচ্ছে বাজার। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া।
চট্টগ্রামের প্রতিটি কাঁচা বাজারে এখনও চড়া সবজির দাম। প্রায় সব সবজির দাম কেজিতে 100 টাকার বেশি। সবচেয়ে বেশি কাঁচা মরিচের দাম। কেজি প্রতি 80 টাকা বেড়ে মরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। বরবটি, বেগুন, কাঁকরোল 140 টাকা, ঝিঙ্গা 120 এবং করলা বিক্রি হচ্ছে 160 টাকায়। বিক্রেতারা বলছেন বন্যার কারণে ফসলের ক্ষতি হওয়ায় সরবরাহ কম, তাই দাম বাড়তি। সবজির দামটা বাড়তি, সবজি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সেম দাম। আমরা শুধু পেঁপে আর আলুর দামটা স্বাভাবিক আছে। 260 থেকে 70 টাকা কেনা পড়তেছে, আমরা 290 থেকে 300 টাকা বিক্রি করতেছি কাঁচামরিচ। বর্ষা হওয়াতে সবগুলো সবজির দাম অত্যন্ত বেশি। সবজির পাশাপাশি বেড়েছে সামুদ্রিক মাছের দামও। বাজারে তুলনামূলকভাবে মাছের সরবরাহ কম থাকায় বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরা কমে গেছে। কিছুদিন আগে আপনার ঝড় বৃষ্টি গেছে, সেজন্য আপনার যখন পুকুর পর্যায়ে যা আছে সব এগুলা তলায় গেছে, যার কারণে এখন মাছের একটু সংকট, একটু দাম বেশি। লইলে চিংড়ি যেটা নিলাম এখন, এটা আগে ছিল আপনার এই 800 টাকা, তো এখন এটা 900 টাকা বিক্রি করতেছে, 100 টাকা বাড়তি প্রতি কেজিতে। তারপর এইভাবে প্রতিটি মাছের দামে দেখতেছি একটু বাড়তি। কালীগুনি বেচতেছি 500 টাকা, রুই মাছ 450 থেকে 500, কাতাল মাছ 450 থেকে 500। ডিমের বাজারেও স্বস্তি নেই। ডজন প্রতি 5 থেকে 10 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। একইভাবে কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম দাঁড়িয়েছে 190 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকায়। মুরগি আপনার সোনালী আর দেশি মুরগিটা স্বাভাবিক আছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সে বাড়ে নাই। ব্রয়লার মুরগিটা একটু 10 টাকা বাড়তি। আর সব ইচ্ছে হচ্ছে আপনার 850 করে, আর হাড্ডি ছাড়া হচ্ছে লানা মাংস 1000 টাকা। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে ডজনে 5 টাকা বাড়তি। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের সবগুলাই দাম ঊর্ধ্বগতি। একই সময়ে পেঁয়াজের দাম কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে 60 টাকায় পৌঁছেছে। আদা ও রসুনের দামও কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে। চট্টগ্রামের বাজারে সব ধরনের চালের দামও বেড়েছে এক দফা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। শেরপুরের শ্রীবর্দীতে কর্ণছড়া নদীর গতিপথ বদলে যাওয়ায় 2 যুগের পুরনো একটি সেতু অচল হয়ে গেছে। সেতুর বেশিরভাগ অংশ এখন ব্যবহার অযোগ্য। এরই মধ্যে আবার ভাঙনের মুখে পড়েছে সেতুর সংযোগ সড়ক। পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত নদী খনন শুরু হবে। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। নদীর গতিপথ বদলে গেছে, তাই নদীর উপর 2 দশক আগে নির্মিত সেতু এখন অনেকটাই অপ্রয়োজনীয়। শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিংহা বরুণা ইউনিয়নের কর্ণঝোড়া নদীর ওপর এই সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সেতু মাত্র 10% অংশ দিয়ে পানি বয়ে যায়, বাকি অংশে গড়ে উঠেছে বসতবাড়ি, কৃষি আবাদ, হাঁসের প্রকল্প ও লিচু বাগান। যে ব্যবস্থা করে দেয় এটা ব্রিজটা সরকারের ঝোলাশোলা করে দেয়, ব্রিজটা সিংহা বাড়ি সমস্ত গেছা ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর জমা জমি সমস্ত ক্ষতি হইতেছে। এই সমস্যায় আঙ্গরে এই নদীটা বাড়ি ঘর এই 2 সাইডে বাড়ি গুললে আমরা থাইরি পাইতেছি বন্যা হইলে। ব্রিজটা যখন যাইতো কাজে নাগে আগে জিবা আছিল সরকারের গঠন চাই ওইজন সোজা করে দেয়। পলিতে প্রায় বন্ধ সেতুর প্রবেশ মুখ। এতে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বন্যার পানি অর্ধেকও প্রবাহিত হতে পারে না। সেই পানি ছড়িয়ে পড়ে লোকালয়ে। এতে প্রতি বছর তলিয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলের জমি, ঘেরের মাছ। অন্যদিকে নদী এগিয়ে গিয়ে সেতুর পূর্ব পাশে আঘাত করায় ভেঙে যাচ্ছে প্রতিরক্ষা বাঁধ ও সংযোগ সড়ক। বন্যা পানি মনে করে নদী আটকে থাকে, এই পাহাড় সড়ক এলে পানি বাড়ারই পায় না। আগে তো ব্রিজের নিচ দিয়ে নদী আছিল, এখন তো ব্রিজ ছাড়া হয়ে গেছে, এখানকার নদী তো অন্য খান দিয়ে গেছে। যে পানি নদীতে আসে এই নদীর পানি সব বাইরে জায়গা, যা ক্ষেত খোলা আবাদ সব নষ্ট হয়ে জায়গা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, এরই মধ্যে তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুত নদী খনন কাজ শুরু হবে। পুনঃখননের জন্য প্রাথমিকভাবে আমরা সিলেক্ট করেছি এবং এই নদীটা পুনর্খননের প্রস্তাবনা আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা ভবিষ্যতে খুব দ্রুত এই নদীটা পুনর্খননের কাজ বাস্তবায়ন করতে পারবো। দ্রুত নদী খনন করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে 2 পাশে বাঁধ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। শাকিলা শম্পা, 71। শেরপুরের শ্রীবর্দীতে কর্ণছড়া নদী খনন না করায় বদলে গেছে গতিপথ। এতে পুরনো একটি সেতু অচল হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে সেতুর সংযোগ সড়ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম।
তারিকুল, নদী খননে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা কি বলছে? এইটা কিন্তু ভারত থেকে নেমে আসা যে একটা নদী দেওয়া নামে পরিচিত, কিন্তু স্থানীয়ভাবে অনেকে এটা কর্ণজোড়া নদী নামে বলে। এই সেতুটি 2 দশক আগে তৈরি হয়েছিল পাহাড় থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, এই ঢল পারাপারের জন্য। কিন্তু দীর্ঘ সময়ে এই নদীর ভাঙনের ফলে কিন্তু নদীর যে গতিপথ, সে গতিপথ কিন্তু চেঞ্জ হয়ে নদীর পূর্ব প্রান্ত গিয়ে ঠেকেছে। পানি উন্নয়ন বোর্ড কিন্তু কয়েক বছর আগে এই নদী খনন করে স্বাভাবিক গতিপথ তৈরির চেষ্টা করেছিল, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত কাজে আসেনি। আমরা কিন্তু এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। এলজিডি প্রায় কিন্তু অর্ধ কোটি টাকা খরচ করে কিন্তু নদীর সংযোগ সড়ক সহ যে বিভিন্ন জায়গায় যে ভাঙন কিন্তু তারা রোধ করেছে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান হয়নি। এই 140 মিটার এই সেতুর বর্তমানে 15 থেকে 20 মিটার ব্যবহার হচ্ছে, বাকিটি কিন্তু এখন দখলের কবলে, কারণ নদী ভাঙনের ফলে সেই সেতুটির পূর্ব প্রান্তে নদী গিয়ে ঠেকেছে। এর ফলশ্রুতিতে এই নদী ভাঙনের ফলে আপনার যে পানি, বর্ষার সময় যে পানি, সে পানি গিয়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে, মানুষের বাড়ি ঘরের উপর পড়ছে এবং ফসলি জমির কিন্তু ক্ষতি করছে। অপরদিকে নদীর যে পশ্চিম প্রান্তে আপনার নদীর চর জেগে যাওয়ার কারণে সেখানে কিন্তু দখল হচ্ছে, মানুষের বসতি তৈরি হয়েছে এবং কি ফসল এবং কৃষি খামার পর্যন্ত তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলার পরে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে, তারা দ্রুত সময়ের মধ্যে কিছু খনন কাজ শুরু করবে এমন একটা আশ্বস্ত হয়েছে। তবে স্থানীয়রা আমাদেরকে যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 10 থেকে 12টি বাড়ি ঘর কিন্তু একদম নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পরে তারা কিন্তু উদ্বাস্তু হয়ে গেছে এবং অন্তত আরো 30 থেকে 35টি বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে আছে। স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে নদীর পূর্ব প্রান্তে শক্তিশালী বাঁধ নির্মাণ করে এবং নদীর যদি মধ্য অবস্থায় ঠিক মাঝখানে সেতু যদি নদী খনন করে নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে দেওয়া যায়, তবেই কিন্তু এই এলাকার মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু লাঘব হবে। সেই সাথে বাঁচবে কৃষি এবং কৃষি অর্থনীতি, আর নদীর যে স্বাভাবিক গতি প্রবাহ সেটা ফিরবে, যার কারণে যে ঝুঁকি এবং মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘব হবে। মুন্নি, এই ছিল শেরপুর থেকে তারিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। শেরপুরে শ্রীবর্দীতে কর্ণঝোড়া নদী খনন না করায় বদলে গেছে তার গতিপথ, এ বিষয়ে খবরাখবর নিয়ে তারিকুল ইসলাম শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দর্শক, চলছে দেশ চোখ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।